আজকে আমরা এই নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের যে পদার্থের সাধারণ ধর্ম চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের একটা ইউনিট চাপ ও ঘাত, তার শেষ অংশটুকু জানবো। আগের ক্লাসে এই চাপ ও ঘাত ইউনিটের কিছুটা জেনেছিলাম, আজকে তার শেষ অংশটুকু জানবো। ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যারোমিটারের ছবি। এটা আমরা আগের ক্লাসেও বলেছিলাম যে এটা একটা 14 ব্যারোমিটার। এতে যে পারদস্তম্ভ দেখা যাচ্ছে, সেই পারদস্তম্ভ যদি উপরের দিকে ওঠে তাহলে বুঝতে হবে বায়ুর চাপ বাড়ছে, এবং পারদস্তম্ভ যদি নিচের দিকে নামে তাহলে বুঝতে হবে পারদস্তম্ভ নিচের দিকে, অর্থাৎ বায়ুর চাপ কমছে। আজকে এবার আমরা দেখে নিই এই ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়। আমরা টিভিতে দেখেছি যে টিভিতে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানি যে কবে বৃষ্টি হবে বা পরিষ্কার আবহাওয়া কেমন থাকবে, সেটা যেমন টিভি থেকেও জানতে পারি, তেমনি আমরা এই ব্যারোমিটারের পারস্তম্ভের পাঠ যদি ঠিকঠাক লক্ষ্য করি তাহলে সেখান থেকেও আমরা বুঝতে পারবো যে সেদিনকার আবহাওয়া কেমন থাকবে। তো সেটাই আমরা দেখে নিই যে ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যেতে পারে। তাহলে ব্যারোমিটারের পারস্তম্ভের পাঠের সাহায্যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস জানাবো। তো ব্যারোমিটারের পারস্তম্ভের পাঠ যদি ধীরে ধীরে কমে তাহলে বুঝতে হবে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, অতএব শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আবার বলছি যে ব্যারোমিটারের পারস্তম্ভ যদি ধীরে ধীরে কমে তাহলে ভাবতে হবে যে বায়ুর চাপ কমছে, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে, শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর যদি 2 নম্বর আমরা দেখি, যদি ব্যারোমিটারের পারস্তম্ভের পাঠ হঠাৎ করে কমে যায় তাহলে বলতে হবে যে বায়ুর চাপ হঠাৎ করে কমে গেছে, তার মানে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, আর নিম্নচাপের সৃষ্টি হয়েছে মানেই ঝড়ের সম্ভাবনা থাকবে। তাহলে হঠাৎ করে কমে গেলে বুঝতে হবে যে নিম্নচাপের সৃষ্টি হবে এবং ঝড়ের সম্ভাবনা থাকবে। 3 নম্বর আমরা দেখি যে ব্যারোমিটারের পারস্তম্ভের পাঠ যদি ধীরে ধীরে বাড়ে তাহলে বুঝতে হবে যে আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমলে ব্যারোমিটারের পারস্তম্ভের পাঠ ধীরে ধীরে বাড়বে এবং আবহাওয়া থাকবে শুষ্ক ও পরিষ্কার। কিন্তু যদি 4 নম্বরে যেটা আমরা দেখাচ্ছি যে ব্যারোমিটারের পারস্তম্ভের চাপ যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্প একদমই নেই, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই এবং শুষ্ক ও উষ্ণ বায়ু চলাচল করতে পারে। আবার এই দুটো বলছি যে ব্যারোমিটারের পারস্তম্ভের পাঠ যদি ধীরে ধীরে বাড়ে তাহলে বুঝতে হবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে, ফলে আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। আর যদি ব্যারোমিটারের পারস্তম্ভের পাঠ হঠাৎ করে বেড়ে যায় তাহলে বুঝতে হবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একদমই নেই এবং শুষ্ক বায়ু চলাচল করতে পারে এবং বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই। এবার আমরা দেখি বায়ুমণ্ডলীয় চাপের একটা ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে কি করা যায় সেই রকমই একটা ব্যবস্থা হচ্ছে সাইফন। সাইফন কি না, সাইফন হলো এমন একটি ব্যবস্থা যার সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে নাড়াচাড়া না করে কোনো পাত্র থেকে তরলকে অপেক্ষাকৃত নিচু জায়গায় স্থানান্তরিত করা যায়। আবার বলছি, সাইফন হলো এমন একটা ব্যবস্থা যার সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে নাড়াচাড়া না করে কোনো পাত্র থেকে তরলকে অপেক্ষাকৃত নিচু জায়গায় স্থানান্তরিত করা যায়। এরকম আমি কোথায় দেখি না, আমরা দেখি সবাই আমরা রেশন তুলতে যাই, রেশনে দেখবে যে বড় তেলের পিপ থেকে যখন তেলটা গড়ানো হয় তখন একটা পাইপকে পুরোপুরি ওই কেরোসিন তেল দ্বারা ভর্তি করে ওই পাইপের একটা মুখ পিপের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর অপর মুখটার মুখ বন্ধ করে একটু ভালো করে নাড়িয়ে একটা ছোট পাত্রে ধরলেই কেরোসিন ওই নল দিয়ে আপনি নিচের দিকে নেমে আসে। এটাই হচ্ছে সাইফন ব্যবস্থা। আর ভালো করে মনে রাখবে যে এই যে কেরোসিনটা উপর থেকে নিচে নেমে আসছে, এটার একমাত্র কারণ কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে কোনো তরলকে নাড়াচাড়া না করে অপেক্ষাকৃত উঁচু জায়গা থেকে নিচু জায়গায় স্থানান্তরিত করার যে বিশেষ ব্যবস্থা তাকেই বলা হয় সাইফন। চিত্রে দেখতে পাচ্ছ একটা বালতি
অপেক্ষাকৃত উঁচুতে রাখা আছে এবং সেই বালতিতে জল ভরা আছে এবং একটা পাইপকে ওই জল দ্বারা পূর্ণ করে নিচের একটা বালতিতে স্থানান্তরিত করতে হবে। তাহলে নিচের বালতিটা অপেক্ষাকৃত নিচে, মানে উপরের বালতি থেকে কিছুটা নিচে আছে। তাহলে কি করতে হবে, প্রথমে জল দিয়ে পাইপটাকে ভালো করে ভর্তি করে পাইপের একটা মুখ উপরের বালতির জলে ডুবিয়ে অপর প্রান্তটা আঙুল দিয়ে চেপে ভালো করে নাড়িয়ে নিচে রাখা বালতির মধ্যে ছেড়ে দিলেই দেখা যাবে যে তরল বা জল আপনা থেকেই নিচের দিকে নেমে আসছে। এটাই ব্যবস্থা হলো সাইফন ব্যবস্থা। এটা আমরা দেখেছি রেশন তুলতে গেলে। তো এবার আমরা জেনে নেব যে সাইফনটা কি না। সাইফন একটা ইউ আকৃতির নল, দেখতে পাচ্ছ ছবিতে যে সবুজ রঙের নলটা দেখা যাচ্ছে, ওটাই একটা ইউ আকৃতির নল। তো ওটাই একটা সাইফন, যার ইউ আকৃতির নল, যার একটা বাহু অপেক্ষাকৃত ছোট, যেটা উঁচুতে রাখা পাত্রে ডোবানো থাকবে, এবং যে বাহুটা বড় সেটা নিচের পাত্রে রাখা, যে নিচের যে পাত্র তার মধ্যে রাখা থাকবে। তাহলে এই হলো সাইফন, হলো একটা ইউ আকৃতির নল। এবার আমরা দেখে নিই সাইফন ব্যবস্থা কার্যকর করতে গেলে কি কি শর্ত প্রথমে আমাদেরকে মেনে চলতে হবে। তারপরে আমরা সাইফনের কার্যপ্রণালী দেখব যে কিভাবে সাইফনটা কাজ করে। তো এখন আমরা দেখে নিই যে সাইফন ক্রিয়ার শর্ত। তাহলে সাইফন কি বলেছিলাম, যে সাইফন হচ্ছে একটা ইউ আকৃতির নল, যার একটা মুখ একটা বাহু ছোট এবং একটা বাহু অপেক্ষিত বড়। ছোট বাহুটা উপরে রাখা পাত্রে থাকে আর নিচের বাহুটা, বড় বাহুটা নিচে রাখা পাত্রে থাকে। তো এখন আমরা জেনে নিই সাইফন ক্রিয়ার শর্ত। সাইফন ক্রিয়ার শর্ত, মূল শর্ত হচ্ছে দুটো, না যে পাত্রের তরলকে স্থানান্তরিত করতে হবে সেটিকে অপেক্ষাকৃত উঁচুতে, এবং যে পাত্রে স্থানান্তরিত করতে হবে সেটিকে অপেক্ষাকৃত নিচুতে রাখতে হবে। আবার বলছি, যে পাত্রে প্রথমে তরল থাকবে, অর্থাৎ যে পাত্রের তরলকে তোমাকে স্থানান্তরিত করতে হবে সেই পাত্রটা অপেক্ষাকৃত উঁচুতে রাখতে হবে। আর যে পাত্রে তরলটাকে পরবর্তী ক্ষেত্রে আনতে হবে, সেই অর্থাৎ যে পাত্রে স্থানান্তরিত করতে হবে সেই পাত্রটাকে অপেক্ষাকৃত নিচুতে রাখতে হবে। আর 2 নাম্বার হচ্ছে সাইফনের যে নলটা, যে ইউ আকৃতির নলটা, সেই নলটাকে কিন্তু প্রথমে ওই তরল দ্বারা পূর্ণ করতে হবে। অর্থাৎ যে তরলকে ওই সাইফন ক্রিয়ার সাহায্যে স্থানান্তরিত করতে চাইছি আমরা, সেই তরল দ্বারা আগে নলটিকে পূর্ণ করতে হবে। তাহলে জানা গেল আমাদের সাইফন ক্রিয়ার শর্ত। এবার আমরা দেখে নিই সাইফন ক্রিয়ার কার্যপ্রণালী, অর্থাৎ সাইফনটা কিভাবে কাজ করে, কেনই বা বায়ুমণ্ডলীয় চাপ এর সাহায্যে কোনোরূপ শক্তি প্রয়োগ না করে, বাইরে থেকে কোনোরূপ শক্তি প্রয়োগ না করে তরলকে আমরা সহজেই একটা পাত্র থেকে আর একটা পাত্রে স্থানান্তরিত করতে পারি। সেটা আমরা কার্যপ্রণালীটা দেখলেই বুঝতে পারবো। ছবিতে আমরা একটা সাইফন ব্যবস্থা দেখতে পাচ্ছি। এই যে একটা সাইফন ABCD, একটা সাইফন যার AB বাহুর উচ্চতাটা হচ্ছে H1 এবং সিডি বাহুর উচ্চতাটা হচ্ছে H2। তাহলে ছবিতেই আমরা দেখতে পাচ্ছি যে H2 গ্রেটার দ্যান H1। তাহলে এই পাত্রটায় প্রথমে জল ভরা আছে। এই তরলটা, এই নলটাকে পুরোপুরি তরল দ্বারা পূর্ণ করার পর এভাবে রাখা হয়েছে। এবার তরল আপনা থেকেই বায়ুমণ্ডলের চাপের জন্য এখানে এই পথে ডি পাত্রে নেমে আসবে। তাহলে তরল এ বিন্দু থেকে ডি বিন্দুতে নেমে আসবে। কিন্তু কার্যনীতিটা আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে কেন নেমে আসছে তরলটা। তো আমরা প্রথমে ধরে নিই যে বায়ুমণ্ডলীয় চাপটা পি। তাহলে বি বিন্দুতে চাপ কত হবে? বি বিন্দুতে চাপ, তাহলে বি বিন্দুতে চাপ হবে পি সাফিক্সে বি লিখলাম, সমান পি মাইনাস এইচ ডি জি। এই ডি হলো এই তরলটার ঘনত্ব। আমরা আগের দিন দেখেছিলাম যে উচ্চতা গুণিত ঘনত্ব গুণিত অভিতরণ গুণ করলে চাপ আসে। তাহলে H1 ডিজি, তাহলে বি বিন্দুতে চাপ, তাহলে বি বিন্দু বায়ুমণ্ডলের চাপ কত? পি। কিন্তু এই তরলটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে, তাই মাইনাস হচ্ছে। তাহলে পি মাইনাস H1 ডিজি। তাহলে অনুরূপে সি বিন্দুতে চাপ কত হবে? তাহলে সি বিন্দুতে চাপ হবে পি সি ইকুয়ালস টু পি মাইনাস H2 ডিজি। তাহলে ডিটা কি? না ডি হলো তরলটা ঘনত্ব। ডি হলো তরলের ঘনত্ব। তাহলে আবার বলছি, এই একটা সাইফন যার এই ছোট বাহুর উচ্চতা বা দৈর্ঘ্য H1 এবং বড় বাহুটার দৈর্ঘ্য বা উচ্চতা বলো H2। তাহলে H2 গ্রেটার দেন H1।
আমরা ধরে নিলাম বায়ুমণ্ডলের চাপ পি, তাহলে বায়ুমণ্ডলের চাপ সব বিন্দুতেই পি, কিন্তু বি বিন্দুতে চাপ বার করতে গেলে এই চাপটা নিচের দিকে ক্রিয়া করবে, এই এতটা যে তরল স্তম্ভটার মধ্যে থাকবে তার চাপটা সবসময় নিচের দিকে ক্রিয়া করবে, তাই বি বিন্দুতে চাপটা হবে পিবি সমান পি মাইনাস এইচ1 ডিজি, আর সি বিন্দুতে চাপটা হবে পিসি, একই রকম, এখানে উচ্চতাটা এইচ2, তাহলে এটাও নিচের দিকে ক্রিয়া করলে পি মাইনাস এইচ2 ডিজি। এবার আমরা একটু দেখে নিই যে এইচ2 গ্রেটার দ্যান এইচ1, তাহলে এইটা বড় না এইটা বড়, এখানে এইচ1 ডিজি এটা এইচ2, তাহলে এইটা বড়, তাহলে এইটা বড় হলে পি থেকে বেশি বিয়োগ হচ্ছে আর এটাই পি থেকে কম বিয়োগ হচ্ছে, তাহলে বেশি বিয়োগ হলে এই রাশিটা কমে যাবে আর এই রাশিটা বেড়ে যাবে, কারণ কম বিয়োগ হলে তবে তো এই বেশি, তাহলে আমরা বলতেই পারি যে পি বিটা গ্রেটার দ্যান পিসি, কারণ ভালো করে বুঝে নাও এইচ2 এইচ1 থেকে বড়, তাহলে এই রাশিটা বেশি, তাহলে টোটাল রাশিটা বেশি, তাহলে পি থেকে বেশি বিয়োগ হচ্ছে আর এটা কম, তাহলে পি থেকে কম বিয়োগ হলে উত্তরটা বেশি হবে, বেশি বিয়োগ হলে উত্তরটা কম হবে, তাহলে পিসিটা কম আর পি বিটা হচ্ছে বেশি। তাহলে আমরা দেখলাম যে যেহেতু এইচ2 গ্রেটার দেন এইচ1, তাহলে আমরা অবশ্যই বলতে পারি পিবি গ্রেটার দেন পিসি, তার মানে এই বিন্দুতে চাপ এই বিন্দুর থেকে বেশি, তাহলে চাপ যেহেতু বেশি তাই সে তরলকে এখান থেকে তুলে এইদিকে পাঠিয়ে দেবে, ফলে তরলটা এই নলের মধ্য দিয়ে এ বিন্দু থেকে ডি বিন্দুতে স্থানান্তরিত হতেই পারবে। এই হচ্ছে সাইফনের কার্যনীতি। তাহলে সাইফন ক্রিয়ার ব্যবহার কী হবে? আমরা সাইফন ক্রিয়ার ব্যবহার আগেই বলেছিলাম যে রেশন দোকানে গেলে আমরা দেখতে পাই যে বড় ব্যারেল বা পিপ থেকে কেরোসিনকে গড়ানোর জন্য, ছোট পাত্রে গড়ানোর জন্য এই সাইফন ব্যবস্থা ব্যবহার করা হয়। তাই প্রথম ব্যবহারটা লেখা আছে বড় ব্যারেল থেকে তেলকে ছোট পাত্রে স্থানান্তরিত করা যায়। আর 2 নম্বর হচ্ছে শৌচাগারে যে ফ্লাশটা ব্যবহৃত হয় সেই ফ্লাশটাও কিন্তু একটা সাইফন ব্যবস্থা। এবার আমরা তরলের যে ধর্মটা জানবো সেটা হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্ম। সমোচ্চশীলতা ধর্ম কি না, পরস্পরের সঙ্গে যুক্ত বিভিন্ন আকৃতির পাত্রে স্থির তরল উপরিতল, স্থির তরলের উপরিতল সর্বদা অনুভূমিক থাকতে চায়। এই ধর্মটাকেই বলা হয় তরলের সমোচ্চশীলতা ধর্ম। আবার বলছি, পরস্পরের সঙ্গে যুক্ত কতকগুলি বিভিন্ন আকৃতির পাত্রে স্থির তরলের উপরিতল সর্বদা অনুভূমিক থাকতে চায়। এই ধর্মটাকেই বলা হয় তরলের সমোচ্চশীলতা ধর্ম। সেটা একটু ছবি এঁকে বোঝালে বুঝতে পারবে। ধরো ছবিতে আমরা দেখতে পাচ্ছি কতগুলো বিভিন্ন আকৃতির পাত্র নিচের দিক দিয়ে একটা সরু নল দিয়ে যুক্ত আছে। তাহলে আমরা এই বাহু দিয়ে যদি জল ঢালি তাহলে শুধু কি এই বাহুতেই তরলের উচ্চতা বেশি থাকবে, এগুলো কম না। এই বাহু দিয়ে তরল ঢাললেই তরল ঢালা শেষে দেখবে অবশ্যই যে প্রত্যেকটা বাহুতেই তরল স্তম্ভের উপরিতলের উচ্চতা, তাহলে তরল স্তম্ভের উপরিতলের উচ্চতা একই লেভেলে থাকতে চাইছে, একই তলে থাকতে চাইছে। এই ধর্মটাকেই বলা হয় সমোচ্চশীলতা ধর্ম। তাহলে আরও একবার সংজ্ঞাটা বলি তাহলে বুঝতে পারবে না। পরস্পরের সঙ্গে যুক্ত কতকগুলি বিভিন্ন আকৃতির পাত্রে স্থির তরলের উপরিতল সর্বদা অনুভূমিক অর্থাৎ ভূমির সমান্তরাল বা একই উচ্চতায় থাকতে চায়। এই ধর্মটাকেই বলা হয় তরলের সমোচ্চশীলতা ধর্ম। এবার আমরা জেনে নিই তরলের সমোচ্চশীলতা ধর্মের ব্যবহার। এই যে সমোচ্চশীলতা ধর্ম অর্থাৎ বিভিন্ন আকৃতির পাত্রে যদি পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাহলে স্থির তরল তার মধ্যে একই উচ্চতায় থাকতে চায়, এটাই তো সমোচ্চশীলতা ধর্ম। তাহলে ব্যবহার হচ্ছে না জল সরবরাহের কাজে এই তরলের সমোচ্চশীলতা ধর্মই কাজে লাগানো হয়। ধরো আমরা বাড়ির ছাদে যে ট্যাঙ্কটা থাকে সেই ট্যাঙ্কটায় যখন জল ভরা হয় তখন পাম্প চালিয়ে তড়িৎ শক্তির সাহায্যে তাতে জল ভরা হয়, কিন্তু নিচে থাকা ট্যাপগুলো খুলে দিলেই জল কিন্তু প্রচণ্ড বেগে বেরিয়ে আসে। তার কারণটা কি? তখন তো কোনো তড়িৎ শক্তি লাগে না। তার কারণ কিন্তু হচ্ছে এই তরলের সমোচ্চশীলতা ধর্ম। তাহলে বাড়ির ছাদে থাকা ট্যাঙ্কের মধ্যে থাকা জল নিচের ট্যাপ খুললেই সেই পাইপের মধ্য দিয়ে এসে সমান উচ্চতায় উঠতে চায়, কারণ তরলের সমোচ্চতা যে উচ্চতায় ছিল সেই উচ্চতায় থাকতে চাইবে। কিন্তু ট্যাপগুলো অনেক নিচে লাগানো থাকায় তাই সেই অত উচ্চতায় না পৌঁছতে পেরে ট্যাপের মুখ দিয়ে জল তীব্র বেগে বেরিয়ে আসে।
এটাই হচ্ছে তরলের সমুচ্চশীলতা ধর্ম। বা আমরা বড় বড় শহরে গেলে দেখতে পাবো যে অনেক বড় বড় জলের ট্যাঙ্ক উপরে থাকে, সেই ট্যাঙ্ক থেকে পাইপ লাইনের মাধ্যমে বিভিন্ন শহরে জল সরবরাহ করা হয়। তাহলে ট্যাঙ্কে প্রথমে পাম্প চালিয়ে জল তুলে দিলে সেই পাম্পের বন্ধ করার পর সেই ট্যাঙ্ক থেকে যখন শহরের বিভিন্ন প্রান্তে ট্যাপগুলো ছাড়া হয়, তখন ট্যাঙ্ক থেকে জল প্রচণ্ড বেগে বেরিয়ে আসে সম উচ্চতায় ওঠার জন্য। কিন্তু সম উচ্চতায় না উঠতে পেরে ট্যাপ দিয়ে তীব্র বেগে নির্গত হয়। তাহলে এটাই হচ্ছে তরলের সমোচ্চশীলতা ধর্মের ব্যবহার। আর আমরা এটার মধ্য দিয়ে এখানে এই চ্যাপ্টারে অর্থাৎ পদার্থের সাধারণ ধর্ম চ্যাপ্টারের যে ফার্স্ট ইউনিট চাপ ও ঘাত, এই সাব ইউনিটটা শেষ করলাম।